সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা। যারা যারা আছেন সবাই ক্লাসে প্রবেশ করেন। পড়ালেখার আগ্রহ কেউ হারিয়ে ফেলবেন না। আমাদের অনেক পড়তে হবে, অনেক। প্রমোশন না পাওয়া পর্যন্ত কেউ থামবেন না। ক্লাসের লিংক কি শেয়ার করা হয়েছে গ্রুপে? শেখ হৃদয়, তুমি গ্রুপে ক্লাসের লিংকটা শেয়ার করে দাও। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিংক দেওয়া হয়েছে, সবাই একটু প্রবেশ করেন। আপনারা দিন দিন লেখাপড়ার প্রতি আগ্রহ হারাচ্ছেন, আমি আস্তে আস্তে ক্লাস করা বন্ধ করে দেব। আপনি না পড়লে আমি কি জোর করে পড়াতে পারবো আপনাকে? বলেন। শীঘ্রই আমি ক্লাস করা বন্ধ করে দেব যদি এরকম চলতে থাকে। কে আসলো না দরকার নাই, আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। গত ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় পড়িয়েছিলাম। আমি এই মুহূর্তে ফরিদপুর জেলার ভাঙ্গা হাইওয়ে থানা থেকে লাইভ ক্লাস করতেছি। আমি গ্রুপে লিখছিলাম হাইওয়ে পুলিশকে সহায়তা করার জন্য আমরা আসছি আরআরএফ থেকে। তো সেই হাইওয়ে পুলিশের ব্যারাকে বসে আমি লাইভ ক্লাস করতেছি। যে কোনো পরিস্থিতিতে আমি যদি পড়াইতে পারি তাহলে আপনি পড়বেন না কেন? প্রমোশনটা আপনার দরকার। সো গতকাল আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় পড়িয়েছিলাম, 32 থেকে 40 ধারা, মৃত্যুকালীন জবানবন্দি। 32(1) মৃত্যুকালীন জবানবন্দির পিআরবি কত বিধিতে আছে? এখানে যারা ক্লাসে আছেন পারলে কমেন্ট করেন। মৃত্যুকালীন জবানবন্দির পিআরবি কত? প্রচন্ড ঠান্ডা লেগেছে, কোনো অজুহাত দাঁড় করানো যাবে না, শুধু পড়তে হবে। 32 ধারায় বলছে কিছু লোক ইতিপূর্বে যদি কোনো স্বীকৃতি বা বিবৃতি বা যে কোনো কিছু বা জবানবন্দি অথবা যে কোনো সাক্ষ্য টাইপের যে কোনো কিছু দেওয়ার পরে এই লোকগুলো যদি হয় মৃত্যু হয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, অক্ষম হয়ে যায় বা বিদেশে চলে যায়, এই 4 ধরনের কাজে যদি তারা যুক্ত হয়ে যায়, অর্থাৎ একবার কিছু তারা মৌখিক বিবৃতি দেওয়ার পরে এই 4 ধরনের কাজ যদি তাদের সাথে হয়, তাহলে এইবার যখন কোর্টে উঠবে
তখন ওনারা উপস্থিত না থাকলে আগে যেটা বলে গেছিল সেইটাই এখন আদালত গ্রহণ করবে। বলছে যে কোনো লোক সাক্ষ্য দিয়ে যদি মারা যায়, মারা যাওয়ার পর ওই মামলা যখন কোর্টে উঠবে তখন তো ওই লোকটাকে দরকার, কিন্তু সে তো মারা গেছে, তাহলে ওই লোকটা আগে যা বলে গেছিল এইটাই আদালতে গ্রহণযোগ্য হবে। 4 শ্রেণীর ব্যক্তির 8 ধরনের সাক্ষ্য বা বিবৃতি তারা যদি উপস্থিত নাও থাকে তবুও সেটা আদালতে গ্রহণযোগ্য হবে 32 ধারায়। তো 32-এর 1 হচ্ছে মৃত্যুকালীন জবানবন্দি। কোন লোক তার মৃত্যুর কারণ সম্পর্কে, মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর কারণ সম্পর্কে যা কিছু বলে যায়, এটা কেউ যদি শুনে রাখে অথবা লিখে বা রেকর্ড করে রাখে, লিপিবদ্ধ করে রাখে, তাহলে ওই লোক মারা যাওয়ার পরে আদালতে উঠলে এই মামলা তখন যা বলে গেছিল সেটা প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য হবে। 32-এর 1 PRB 266। 33 ধারা 5 ধরনের ব্যক্তি যদি মামলার পূর্বে কোনো মামলায় সাক্ষ্য দিয়ে যায়, ওই একই ধরনের মামলায় পরবর্তীতে যদি তাকে দরকার হয়, কিন্তু সে যদি মারা যায়, নিখোঁজ হয়, বিরুদ্ধ পক্ষ যদি লুকিয়ে রাখে, অক্ষম হয়ে যায় এবং বিদেশে থাকে, এই ক্ষেত্রে তিনি না থাকলেও তার আগে যেটা বলে গেছিল সেটা আদালতে প্রাসঙ্গিক হবে। 34 হিসাবের খাতায় কোনো দোকানদার যখন তার স্বাভাবিক কাজকর্ম করতে গিয়ে দোকানদারের যে খাতা আছে, হিসাবের খাতা, সেখানে যদি তিনি হিসাবের বিষয়গুলো লিখে রাখে, তাহলে এইটা নিয়ে যদি কোনো বিতর্ক হয় বা আদালত পর্যন্ত গড়ায়, তখন আদালতে যদি এই দোকানদার এই হিসাবের খাতায় যা যা লেখা আছে সেটা যদি দেখায়, তাহলে সেটা আদালতে গ্রহণযোগ্য হবে। এবার 35 আপনার ধারা। সরকারি কর্মচারী সরকারি কর্তব্য সম্পাদনকালে, অন ডিউটি, সরকারি কর্তব্য সম্পাদনকালে আপনি খাতায় লেখেন, রেজিস্টারে লেখেন, যা কিছু লেখেন, সরকারি উদ্দেশ্যে, সরকারি কাজ, অর্থাৎ সরকারি অন ডিউটিতে থাকাকালে আপনি যা কিছু লিখে রাখবেন, লিপিবদ্ধ করে রাখবেন বা রেকর্ড করে রাখবেন, এইগুলো নিয়ে যদি কোনো আদালতে কোনো সময় কিছু দরকার হয়, তাহলে আদালতে এইটা শো করলে আদালত সেটা গ্রহণযোগ্য হবে। যেমন জিডির কপি, এজাহারের কপি, সুরতাল রিপোর্টের কপি, এভরিথিং। 36 মানচিত্র চার্ট পরিকল্পনায় প্রকাশিত, সরকারিভাবে একটা মানচিত্র ছাপানো হলো অথবা পুরাতন একটা মানচিত্র, সেটা যদি আদালতে শো করানো হয় সেটা গ্রহণযোগ্য হবে। 37 কোনো বিজ্ঞপ্তি বা কোনো আদেশ জারি হইলে সেটাও কিন্তু আদালতে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য হবে। আর 38 হচ্ছে সরেয়া, তাই 38 হবে আইনের বইতে যা লেখা আছে বা আইন গ্রন্থে যা লেখা আছে সেটা আদালতে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য হবে। 39 বিবৃতি যখন কোনো কথোপকথন বা রেকর্ড বা অনেকগুলোর অংশ বিশেষ, সেটা আদালতে শো করলে আদালত যেটুকু প্রয়োজনীয় মনে করবে সেইটুকু রাখবে এবং অর্থাৎ সেইটুকু প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য হবে। আমি গতকাল উদাহরণ দিয়েছিলাম, সেখান থেকে আপনার গত ক্লাস দেখলে বুঝবেন। বিশাল একটা ভিডিও বা বিশাল একটা যে কোনো কিছু হাজির করলেন আদালতে সাক্ষ্য হিসাবে,
আদালত তখন যাচাই বাছাই করবে কতটুকু তাদের এই মামলার স্বার্থে দরকার, সেইটুকু রাখবে এবং সেইটুকু আদালতে গ্রহণযোগ্য হবে, বাকিটা বাদ। 40 ধারা দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য প্রথম মামলার রায়ের কপি আদালতে প্রাসঙ্গিক। গতকাল উদাহরণ দিয়েছিলাম, আপনার স্ত্রীর সাথে ঝগড়া করতে করতে আপনি স্ত্রীকে লাথি মারলেন, স্ত্রী মারা গেল, আপনার বিরুদ্ধে মামলা হইল, সেই মামলায় রায় হইল যে কোনো একটা রায় হইল, হয় আপনি খালাস পাইছেন নইলে জেল খেটে বের হয়েছেন, অল্প দিন জেল খেটে বের হয়েছেন। স্ত্রীকে মারছেন, স্ত্রীর যে বাবা মানে আপনার শ্বশুর আপনার বিরুদ্ধে মামলা করছিল, সেই মামলায় হয় আপনি খালাস পাইছেন নইলে অল্প কয়দিন জেল খেটে বের হয়েছেন। এখন এই যে স্ত্রীকে মারলেন, এর মামা ছিল বিদেশে, যখন আপনার স্ত্রীকে আপনি মারলেন তখন ওই স্ত্রীর মামা কিন্তু দেশে ছিল না, সে বিদেশে ছিল। এখন সে বিদেশ থেকে আসছে, এসে শুনতেছে তার ভাগ্নিকে তার ভাগ্নে জামাই কি করছে, লাথি দিয়ে মেরে ফেলছে। মামলা হয়েছিল কিন্তু ভাগ্নি জামাই উপযুক্ত শাস্তি পায় নাই, সে মাত্র অল্প কয়েকদিন জেল খাটছে। তখন এই মামা আবার ওই হত্যার বিষয়ে আবার মামলা করলো, তাহলে এক অপরাধে দুইবার মামলা হয়ে গেল না, এটা তো করা যাবে না। তাহলে মামলা হইল, ওসি সাহেব মামলা নিল, এই মামলা কোর্টে উঠল, তখন আপনি আগেই যে এই বিষয়ে একটা মামলা হয়েছে, আপনার জেল হয়েছে বা খালাস পাইছেন, সেই যে রায়ের কপিটা আপনি, ইওর অনার দিস ইজ মাই প্রিভিয়াস অর্ডার শিট, এই হচ্ছে এই মামলায় আগে আমি খালাস বা জেল খাটছিলাম, এই দেখেন তার এই যে রায়ের কপি, তখন এই রায়ের কপিটা শো করলে তাহলে দ্বিতীয়বার যে মামলা হয়েছে এইটার বিচার স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এই জন্য বলছে দ্বিতীয় মামলার রায় নিষিদ্ধ করার জন্য বা স্টপ করার জন্য প্রথম মামলার রায়ের কপি আদালতে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য হবে। তাহলে এটা সাক্ষ্য আইন 40, ফৌজদারি কার্যবিধি 403, পুলিশ আইনের 36, মোবাইল কোড আইনের 10 ধারা। এই সবাই কি বোঝেন? আমার অনেক ঠান্ডা লাগছে। আমি এই মুহূর্তে ফরিদপুর জেলার ভাঙ্গা হাইওয়ে থানা থেকে লাইভ করতেছি। আজকে অল্প কয়টা এক লাইনের কয়টা ধারা পড়াই দেই। কেউ কি ক্লাসে আছেন? একটু কমেন্ট করেন তো কে কে আছেন। আমি কি ক্লাস করাবো নাকি বন্ধ করে দেব? আপনাদের আগ্রহ আছে নাকি নাই? মাঝে মাঝে তো এমনি এমনি বলাইয়ে কমেন্ট করান লাগে কেন? আপনাদের নিজেরাও তো একটু কমেন্ট করতে পারেন, তাহলে আমি উৎসাহ পাই। আমি একা একা বক বক করতেছি, আপনি এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। একটু মাঝে মাঝে কমেন্টে লিখবেন, তাহলে আমি উৎসাহ পাবো। 45 ধারা থেকে 51 ধারা, এই 7টা ধারা বিশেষজ্ঞের মতামত। বিশেষজ্ঞের মতামত, বিশেষজ্ঞ কারা? এতদিন আমরা এই যে 40 পর্যন্ত পড়ছি, সেখানে প্রথমে আমি পাইছি ঘটনাস্থলের আলামত আদালতে গ্রহণযোগ্য হবে, তারপরে
আসামির যে অজুহাত সেটা গ্রহণযোগ্য হবে, ব্যবসায়িক রীতিনীতি গ্রহণযোগ্য হবে, কেউ স্বীকৃতি দিলে সেটা গ্রহণযোগ্য হবে, আবার আসামি স্বীকারোক্তি দিলে সেটাও গ্রহণযোগ্য হবে। তাহলে এইবার ৪৫ ধারাতে এসে বলছে বিশেষজ্ঞ তারা যদি কোনো মতামত দেয় সেটাও গ্রহণযোগ্য হবে। ৫ থেকে ৫৫ ধারা কি বিষয়ের প্রাসঙ্গিকতা, অর্থাৎ কোন কোন বিষয় আদালতে গ্রহণযোগ্য বা প্রাসঙ্গিক হবে। প্রাসঙ্গিক কথার মানে হচ্ছে গ্রহণযোগ্য। তাহলে একটু বোঝেন বিশেষজ্ঞ কারা। বিশেষজ্ঞকে ইংরেজিতে বলে এক্সপার্ট। এক্সপার্ট মানে কি? দক্ষ। তাহলে কোনো একটা বিষয়ে যিনি দক্ষ তাকে ওই বিষয়ের বিশেষজ্ঞ বলা হয়। কেউ আইন বিষয়ে ভালো দক্ষ তাকে কি বলা হবে? আইন বিশেষজ্ঞ। কেউ ফরেনসিক বিষয়ে বিশেষজ্ঞ তাকে কি বলা হবে? ফরেনসিক বিশেষজ্ঞ। আবার কেউ হস্তাক্ষর, হস্তলিপি বা হ্যান্ডরাইটিং বিষয়ে দক্ষ তাকে বলা হবে কি? হস্তাক্ষর বিশেষজ্ঞ। যে যেটায় দক্ষ তাকে বলা হবে সেইটার বিশেষজ্ঞ। তাহলে কেউ যদি পরকীয়া সম্পর্কে বিশেষভাবে দক্ষ হয় তাকে কি বলা হবে? লিজেন্ড যারা আছেন আপনারা সবাই একটু কমেন্টে লেখেন। তাহলে যে সকল ব্যক্তি কোনো দেশি বিদেশি আইন বিষয়ে, ফরেনসিক বিষয়ে, হস্তাক্ষর বিষয়ে কি বিশেষভাবে পারদর্শী বা দক্ষ তাদেরকে বিশেষজ্ঞ বলা হয়। নাক দিয়ে জল পড়ে। তাহলে এইসব বিষয়ে যারা দক্ষ তাদেরকে বিশেষজ্ঞ বলা হয়। তাহলে তারা যে মতামতটা দেয়, বিশেষজ্ঞ যে মতামত প্রদান করে তাকে বলা হয় বিশেষজ্ঞের মতামত। বিশেষজ্ঞের মতামত কাকে বলে? বিশেষজ্ঞ ব্যক্তি যে মতামত প্রদান করেন সেটাই হচ্ছে বিশেষজ্ঞের মতামত। একটা লোক বিষ খেয়ে মারা গেছে, এই যে পরকীয়া বানানেই তো আপনারা পারেন না, তাহলে আপনারা কি লিখবেন পরীক্ষায়? পরকীয়া সম্পর্কে যে দক্ষ তাকে কি বলে সেটা বলছি, খুব ভালো অ্যান্সার আসতেছে, পরকীয়া বিশেষজ্ঞ। ঠিক আছে, তাহলে একটা লোক বিষ খেয়ে মারা গেছে, বিশেষজ্ঞের মতামতটা এখনই আমরা শিখে ফেলব। একটা লোক বিষ খেয়ে মারা গেছে, অনেক সময় গলা টিপে হত্যা করার পর মুখে একটু বিষ ঢেলে রাখা হয় যাতে প্রমাণ করবে যে বিষ খেয়ে সুইসাইড করছে। এরকম নাটক সাজানো হয়। তাই তখন কি করে, এই লাশটাকে মর্গে প্রেরণ করে। কেন প্রেরণ করে? এই মৃত্যুর সঠিক কারণটা জানার জন্য। তাহলে একটা লোক বিষ খেয়ে মারা গেছে, অথবা তাকে গলা টিপে হত্যা করা হয়েছে, নাকি ধর্ষণ করবা, নাকি বালিশ চাপা দিয়ে পরে, নাকি তার মুখে বিষ ঢেলে রাখা হয়েছে, এইটা সম্পর্কে ডাক্তারের কাছে ডেড বডি পাঠানোর পর ডাক্তার যে মতামতটা দেয় সেটাই হচ্ছে বিশেষজ্ঞের মতামত, এবং এই মতামতটা আদালতে গ্রহণযোগ্য হবে। বোঝেন এবার? ডাক্তার হাসপাতালে বসে একটা রিপোর্ট লিখে দিবে, ওইটা আদালত গ্রহণ করবে, ওই অনুযায়ী রায় দিতে পারবে। এখন আপনি কি করলেন? আপনি একটা ভুয়া রিপোর্ট লেখাইয়া আনলেন। অনেক সময় হয় না, ডাক্তারকে টাকা খাওয়াইয়া ভুয়া রিপোর্ট নিয়ে আসলো।
এটা যদি প্রমাণ হয় তাহলে আবার ডাক্তারের শাস্তি হবে, আপনারও শাস্তি হবে। কিন্তু ডাক্তার যে মতামতটা দিবে সেটা গ্রহণযোগ্য হবে। এখন কোন ডাক্তার দেবে? আপনি যে কোনো একজন ডাক্তারের কাছ থেকে লেখাই আনলেই কিন্তু হবে না। ওখানে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার হতে হবে এবং ওই বিষয়ে বিশেষজ্ঞ হতে হবে। ওই বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে যদি রিপোর্ট আসে তাহলে সেই রিপোর্ট আদালত একদম গ্রহণ করবে, গ্রহণযোগ্য হবে। তাই এই ধরনের বিশেষজ্ঞরা যে মতামতটা দেয় সেটাকে বলে বিশেষজ্ঞের মতামত, এবং এই মতামতটা আদালত গ্রহণযোগ্য হবে। ৪৫ ধারা। তাহলে ৪৬ ধারাতে কি? ৪৫ ধারা তো বুঝলাম, কোনো বিষয়ে যে বিষয়ে দক্ষ তারা সেই বিষয় সম্পর্কে কোনো একটা মতামত দিল। মতামতটা কিরকম দেবে এটা তো আপনি বোঝেন না। একটা মেয়ে থানায় এসে ধর্ষণ মামলা করলো, এখন আদৌ তার সাথে ধর্ষণ হয়েছে কিনা ডিএনএ টেস্ট করতে পাঠাইলো। এই ডিএনএ টেস্ট বিষয়ে যে এক্সপার্ট তিনি কি করবে, ওই হসপিটালে বসে ওইটা টেস্ট করবে, তারপর টেস্টের যে রিপোর্ট এই রিপোর্টটা আদালতে গ্রহণযোগ্য হবে। ৪৫ ধারা। তাহলে ৪৬ ধারা কি? ৪৬ ধারা বলছে বিশেষজ্ঞের অভিমতের সাথে সংশ্লিষ্ট বিষয় সেগুলাও যখন প্রাসঙ্গিক। বিশেষজ্ঞ যে মতামতটা দিল, মনে করেন একটা মেয়েকে গলা টিপে হত্যা করে তারপর তাকে দড়িতে ঝুলিয়ে রাখলো, তাহলে এটা প্রমাণ করবে সে সুইসাইড করছে। এরপর ডেড বডিটাকে যখন পাঠানো হবে তখন ডাক্তার তো পরীক্ষা করে দেখবে যে সুইসাইড করে নাই, তাকে হত্যা করা হয়েছে। তাহলে সে এই যে মতামতটা দিল যে তাকে হত্যা করা হয়েছে, এটা বিশেষজ্ঞের মতামত, এইটা হচ্ছে ৪৫ ধারা অনুযায়ী প্রাসঙ্গিক। কিন্তু ৪৬ ধারায় বলছে এবার ডাক্তার যখন ভেঙে ভেঙে বলবে যে একে প্রথমে কি করা হয়েছে, হাত পা বাঁধা হয়েছিল, তারপর তার উপর নির্যাতন চালানো হয়েছিল, ধস্তাধস্তি করা হয়েছিল, তারপর গলা টিপে একদম শ্বাস রোধ করা হয়েছিল, তারপর ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল। তাহলে এই অপরাধটা সংঘটিত ছোট ছোট যে সমস্ত কাজ, এইগুলার যে বর্ণনা, অর্থাৎ বিশেষজ্ঞের মতামতের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলা, এগুলাও যখন এই বর্ণনাগুলা যখন দেবে সেটাও আদালতে গ্রহণযোগ্য হবে ৪৬ ধারায়। ৪৫ আর ৪৬ বুঝছেন কিনা ইমিডিয়েট কমেন্ট করেন। এক একটা ধারণা পড়ানোর পরে একটু কমেন্ট করবেন, তাহলে আমি উৎসাহ পাবো। তাহলে বিশেষজ্ঞের অভিমতের সাথে যে সকল বিষয় সংশ্লিষ্ট, কানেক্টেড, সেই বিষয়গুলো প্রাসঙ্গিক হবে ৪৬ ধারায়। অর্থাৎ ওই মূল বিষয়টা সম্পর্কে যখন ভেঙে ভেঙে মতামত দেওয়া হবে সেটাও আদালতে প্রাসঙ্গিক হবে। তাহলে দুর্ঘটনার ব্যাপারে ডাক্তার যদি বলে কিভাবে মারা গেছে, একটা লোক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ডেড বডি নেওয়া হয়েছে, ডাক্তার মতামত দিলে উনি দুর্ঘটনায় মারা গেছে, এই নর্মাল ভাবে
যদি মূল বিষয়টা বলা হয় তাহলে সেইটা ৪৫ ধারা অনুযায়ী প্রাসঙ্গিক। আর এইবার যদি বিস্তারিতভাবে বলা হয়, বিস্তারিতভাবে যদি বলা হয়, ওই যে যেমন তাকে প্রথমে হাত পা বাঁধা হয়েছে, তারপরে শ্বাসরোধ করা হয়েছে, এরকম যদি বিস্তারিতভাবে বলা হয়, মনে করেন একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, তাহলে এইটা হবে কি? ধর্ষণের ফলে মৃত্যু। ডেড বডিটাকে নেওয়া হয়েছে, এখন ডাক্তার মতামত দিল যে তাকে ধর্ষণের ফলে তার মৃত্যু হয়েছে, তাহলে এটা শুধুমাত্র ৪৫ ধারা অনুযায়ী প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য হবে। কিন্তু এইবার যখন ডাক্তার তার মতামতের মধ্যে সবকিছু বিস্তারিতভাবে বলবে, যে প্রথমে তার হাত পা বাঁধা হয়, ধস্তাধস্তি করা হয়, কারণ আঘাতের চিহ্ন আছে, এরপর তাকে ধর্ষণ করা হয়, তারপর ধর্ষণের ফলে রক্তপাত হয়, সেই থেকে তার মৃত্যু হয়। এই বিস্তারিত যে বিষয়গুলা, বর্ণনা বা ব্যাখ্যাগুলা, এইগুলা হবে ৪৬ ধারায় গ্রহণযোগ্য। আর মূল অপরাধটা বলা হইলে বা মূল বিষয়টার মতামত দিলে ৪৫ ধারায় গ্রহণযোগ্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে ৪৬ পাইলাম। তাহলে ৪৭ ধারায় কি আছে? এত সময় মনে করেন আমরা এই মৃত্যু সংক্রান্ত, বিষক্রিয়া সংক্রান্ত বা যে কোনো সংক্রান্ত পাইলাম। এক্সপার্ট কয় ধরনের? কয়েক ধরনের আছে। কেউ আছে আইন বিশেষজ্ঞ, কেউ আছে এই যে ফরেনসিক বিশেষজ্ঞ, কেউ আছে হস্তলিপি বিশেষজ্ঞ, আঙ্গুলাঙ্ক বিশেষজ্ঞ, কেউ আছে আগ্নেয়াস্ত্র বিশারদ। সো ৪৭ ধারায় পড়ব হস্তলিপি বিষয়ক, কোনো টিপসই দেওয়া, স্বাক্ষর দেওয়া, বা কে লিখছে, হাতের লেখাটা কার, এগুলো আমরা একবার পড়াবো যেন আর কখনো ভুলে না যায়। হস্তাক্ষরের মতামত যখন আদালতে গ্রহণযোগ্য, ৪৭ ধারা। হস্তযোগ অক্ষর মানে হাতের লেখা বিষয়ে কোনো একটা চিঠি বা কোনো একটা লেখা বিষয় নিয়ে যখন আদালত পর্যন্ত এইটা, বা কোনো দলিল বা কোনো লিখিত কোনো বিষয় নিয়ে যখন আদালতে প্রশ্ন ওঠে যে এই দলিলটা বা এই লেখাটা কে লিখছে, কারণ সন্দেহ হচ্ছে, মন কারণ ভুয়া দলিল তৈরি করছে, তখন বিবাদী পক্ষ বলছে অবজেকশন ইওর অনার, এই দলিল ভুয়া, এইটা কোনো আদালতের কেউ লেখে নাই, ও ওই যে নিজে নিজে লেখে তারপরে এই যে এখন জায়গা সম্পত্তি দাবি করতেছে। এরকম যদি প্রশ্ন ওঠে তখন এই হস্তাক্ষর সম্পর্কে যিনি বিশেষজ্ঞ আছে তার কাছে যেতে হবে, এবং তিনি যে মতামতটা দিবে যে এইটা অমুকেরই হাতের লেখা, সেই মতামতটা আদালতে গ্রহণযোগ্য হবে। এখন তাহলে ৪৭ ধারা আমাদের বুঝতে হবে। আমিনুল হক শাকিল, তুমি কি ক্লাসে আছো? একটু হ্যাঁ বলো তো, অথবা কমেন্ট করো। মনে করেন আমিনুল হক শাকিল বাংলাদেশ পুলিশে চাকরি করে। এখন
সে এখনো অবিবাহিত, একটা মেয়ের সাথে সে সম্পর্কে যুক্ত হয়েছে। অপরাধটা কিভাবে ঘটে আপনার কিন্তু গল্প বুঝতে হবে, গল্পের মধ্যেই সমস্ত আইন। সাক্ষ্য আইন হয় উদাহরণের মাধ্যমে, নইলে গল্পের মাধ্যমে বুঝতে হবে। তাহলে আমিনুল হক শাকিল একটা মেয়ের সাথে সম্পর্কে যুক্ত হয়েছে। আমিনুল হক শাকিলের চাকরি নতুন 2 বছর, এখন একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কে যুক্ত হচ্ছে। প্রতিদিন কথা হচ্ছে মোবাইল ফোনে। এক পর্যায়ে এই মেয়ের পরিবারও জেনে গেছে যে আমাদের মেয়ে আমিনুল হক শাকিলের মতো স্মার্ট একটা পুলিশ সদস্যের সাথে কথা বলে। মেয়ের মা বাবাও মোটামুটি রাজি, তারাও চায় যে আমাদের মেয়ের এই আমিনুল হক শাকিলের সাথে বিয়ে হোক। ভালো কথা ভালো কথা, বেশ প্রেম জমতেছে, কথা হচ্ছে সবকিছু। মাঝে মাঝে আমিনুল হক শাকিল এই মেয়ের মা বাবার সাথেও 2-1 একটু কথাবার্তা বলছে। বলার পরে আমি কি গল্প বলবো নাকি থামাই দেব? আপনারা কোনো কমেন্ট করেন না কেন? এখন হঠাৎ আমিনুল হক শাকিল তারই ব্যাচমেট অথবা জুনিয়র এক মহিলা পুলিশকে তার ভালো লেগে গেল। এই মহিলা পুলিশকে সে প্রেমের প্রস্তাব দিল, মহিলা পুলিশ রাজি হয়ে গেল। এখন এতদিন যে পাবলিক মেয়েটার সাথে সম্পর্ক করলো, তার মা বাবাকেও কথা দিল, হ্যাঁ আপনার মেয়েকেই আমি বিয়ে করব। এখন আস্তে আস্তে মহিলা পুলিশের সাথে যোগাযোগ হওয়ার পরে ওই পাবলিক মেয়েটাকে সে ভুলে যাচ্ছে, ঠিকমতো কথা বলতেছে না, অজুহাত দেখাচ্ছে, আমি ব্যস্ত। এভাবে করতে করতে ওই মেয়েটা একদিন ধরে ফেললো যে আমিনুল হক শাকিল নতুন করে এক মহিলা পুলিশের সাথে সম্পর্কে যুক্ত হয়েছে। এটা যখন সে ধরতে পারলো এবং আমিনুল হককে জিজ্ঞেস করলো, তখন আমিনুল বলল, হ্যাঁ তুমি যা ভেবেছো সত্যি, আমি তোমাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। আমি নতুন এই যে রোকেয়া নামক মহিলা পুলিশকে ভালোবাসি, বিয়ে করলে আমি একেই করব। এখন এই মেয়েটা কি করবে? এ তো জীবন যৌবন সবকিছু দিয়ে দিয়েছে, সমর্পণ করেছে। মেয়েটা তার বাবার কেউ শেয়ার করলো বিষয়টা। বাবা বলল ঠিক আছে দেখতেছি। এখন এইভাবে চলতে চলতে মেয়েটা দেখলো যে আমিনুল হককে আর কোনোভাবে ফিরিয়ে আনা সম্ভব না। তখন মেয়েটা আস্তে সুইসাইড করে ফেললো। তার প্রিয় মানুষকে না পাওয়ার যন্ত্রণায় সে সুইসাইড করে ফেললো। এই রকম ঘটনা আমাদের সমাজে ঘটে কি না? এই পর্যন্ত সব ঠিক আছে, এবার কান খুলে শোনেন। এখন এই যে মেয়েটা সুইসাইড করে মারা গেল, এখন মেয়ের মা বাবা তারা তাদের সন্তানকে হারাইলো। কার জন্য হারাইলো? আমিনুলের কারণে। মেয়েটা কোনো টাটু শব্দ করে নাই, কাউকে দোষারোপও করে নাই। সে দেখলো যে প্রিয়জনকে পাবো না, সুইসাইড করে মারা গেল। কিন্তু মেয়ের বাবা কি করলো? যে আমিনুলের কারণে আমি আমার সন্তানকে হারাইছি, আমিনুলকে তো একটা শাস্তি দিতে হবে। যখনই মেয়ের বাবা দেখলো মেয়ে সুইসাইড করে মারা গেছে, ওই রাত্রেই সে একটা চিরকুট, মানে একটা চিঠি, অর্থাৎ একটা কাগজে, সাদা কাগজে অনেকে বা ডায়েরিতে লিখে যায় না, আমার মৃত্যুর জন্য আমিনুল হক শাকিল দায়ী। মেয়ের বাবা কি করলো? এই লেখাটা নিজে লিখে নিচে ওই মেয়ের নাম লিখলো, লিখে ওর ডেড বডির কাছে ফেলাই রাখলো, যাতে পুলিশ এসে বা এই মামলা হইলে এইটা একটা সাক্ষ্য বহন করে যে আমার মেয়ে মৃত্যুর আগে এই শাকিলকে দায়ী করে সুইসাইড করেছে। তাহলে এইবার কি হবে? এইবার এই যে হাতের লেখাটা আসলেই এই রোকেয়া নামক মেয়েটা লিখে গেছে কিনা,
এইটা নিয়ে যখন বিতর্ক উঠবে আদালতে, তখন আদালত কি করবে? দ্য কোর্ট ইজ অ্যাডজন্ট, মানে কি ধরনের একটা বলে, কোর্ট মুলতবি রাখা হলো। তখন ওই যে লেখাটা এই হস্তলিপি সম্পর্কে বা হস্তাক্ষর সম্পর্কে যিনি বিশেষভাবে দক্ষ, যে বিশেষজ্ঞ, তার কাছে পাঠাবে। ওই বিশেষজ্ঞ দেখা যাচাই বাছাই করবে, ওই মেয়ের আগের হাতের লেখা এর সাথে মিলাই টিলাইয়া যে মতামতটা দেবে, আসলেই কার হাতের লেখা, যে মতামতটা দেবে সেইটাই 47 ধারা মোতাবেক আদালতে গ্রহণযোগ্য হবে। বিশেষজ্ঞ যদি বলে হ্যাঁ এটা রোকেয়ার হাতের লেখা, আদালত সেটা গ্রহণ করবে। বিশেষজ্ঞ যদি মতামত দেয় যে না এটা রোকেয়ার বাবার হাতের লেখা, তাহলে আদালত সেটা গ্রহণযোগ্য হবে। এইবার বলেন তো আপনি 47 ধারা কেমনে বোঝেন নাই? 47 ধারা কি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন কমেন্ট করেন। এবার হচ্ছে 47 সঠাইবেন ক ধারা। 47 ধারায় আমরা পড়লাম নর্মালি ব্যাকডেটেড অ্যানালগ হাতের লেখা। এখন তো ডিজিটাল যুগ হয়ে গেছে, এখন কি আর সবকিছু হাত দিয়ে লেখে? এখন তো কম্পিউটারে টাইপ করে, টাইপের নিচে স্বাক্ষরিত, সেখানে স্বাক্ষর থাকে। এবার বলছে 47-এর কত বলছে ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে কোনো অভিমত দিলে সেটা প্রাসঙ্গিক হবে। তাহলে আদালতকে যখন কোনো ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে অভিমত বা মতামত দেওয়ার প্রয়োজন হয় বা অভিমত গঠন করতে হয়, তখন এই ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট প্রত্যয়নকারী কর্তৃপক্ষের মতামত প্রাসঙ্গিক। এসপি অফিস থেকে একটা ভুয়া স্বাক্ষরকারী চিঠি অনলাইনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এসপি অফিস থেকে পুলিশ সুপার কর্তৃক স্বাক্ষরিত একটা চিঠি, সেখানে লেখা আছে কনস্টেবল 8501 মোহাম্মদ রনি হোসেন, তাকে অদ্য 18/5/2026 অপরাহ্ন বা পূর্বাহ্ন হতে সাময়িক বরখাস্ত করা হলো। এই চিঠিটা ভাইরাল হয়ে গেছে, সবার কাছে চলে গেছে। আসলে এরকম কোনো ঘটনা ঘটে নাই। তখন এসপি স্যার জেনে গেল, আদালত পর্যন্ত গড়াইল। তখন এই যে সার্টিফিকেট প্রত্যয়নকারী, অর্থাৎ সার্টিফিকেট যে কর্তৃপক্ষের কাছ থেকে বলা হচ্ছে যে এখান থেকে ইস্যু হয়েছে, তো তারা যে তখন এসপি স্যারের কাছ থেকে মতামত চাওয়া হবে, আসলেই কি আপনি এটা ইস্যু করছেন, অথবা এই প্রত্যয়নকারী কর্তৃপক্ষের মতামত চাওয়া হবে। তারা যে মতামত দেবে সেটা আদালত মেনে নেবে বা গ্রহণযোগ্য হবে। সোজা কথা 47 সঠাইবেন ক ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে। এই ডিজিটাল স্বাক্ষরটা কার, এই ধরনের যদি বিতর্ক ওঠে, তখন এই সার্টিফিকেট প্রত্যয়নকারী কর্তৃপক্ষ বা ইস্যুকারী কর্তৃপক্ষ যে মতামত দেবে সেটা আদালতে গ্রহণযোগ্য হবে। 47-এর ক কি আমরা পারি? একটা লোকেও কমেন্ট করে না। 45-এর নর্মাল অপরাধের বিষয়ে যদি মতামত দেয় সেটা প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য। 46-এ এই নর্মাল বিষয়টার যখন বিস্তারিতভাবে ব্যাখ্যা করে মতামত দেওয়া হবে, সেই বিস্তারিত ঘটনাগুলো বা বিস্তারিত যে ঘটনাগুলো বা মতামতের যে
বিস্তারিত যে তথ্যগুলো উল্লেখ করবে সেগুলো 46 ধারাতে গ্রহণযোগ্য। 47 ধারা হাতের লেখা বিষয়ক, এই লেখাটা কার, এই বিষয়ে হস্তাক্ষর বিষয়ে যদি মতামত দরকার হয় তখন এই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি বা এক্সপার্ট যিনি আছেন, যে বিশেষজ্ঞ যিনি আছেন, তিনি মতামত যা দিবেন সেটা গ্রহণ করবে। 47 এটা হচ্ছে অ্যানালগ আর ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে সার্টিফিকেট বা ডিজিটাল স্বাক্ষর প্রত্যয়নকারী কর্তৃপক্ষ যে মতামত দিবে সেটা আদালতে প্রাসঙ্গিক। 47 টাইপের ক। 48, 49, 50, 51 এই 4টা ধারা আছে। ঠিক জামিজা আর হচ্ছে আম প্রমাণ আমরা পড়েছিলাম। জামিজা জালিয়াতি, জয়াকার জালিয়াতি, মিতে মিথ্যা দলিল আর জয়াকারে জালিয়াতির শাস্তি। আম প্রমাণ শরিয়াতে আদালতের রেজিস্টারপত্র, মতে মূল্যবান জামানত, প্রতে প্রতারণা আর মানে মানহানির উদ্দেশ্যে জালিয়াতি করলে। এটা 463 থেকে 469 পর্যন্ত আমরা পাইছিলাম। এখানে একটা শর্টকাট আছে 48, 49, 50, 51। অপ আম, অপ আর শেষ। এখন যে আমের সিজন, আম থাকবেই। ওইটার আম ছিল আগে, এইটার আম থাকবে পরে। অপ আম 4টা। 48 হচ্ছে অধিকার প্রথা বিষয়ে অধিকারের সরেয়া, আর 49 প হচ্ছে প্রচলিত রীতিনীতি, আর 51 হচ্ছে আত্মীয়তার বিষয়ে মতামত সরেয়া, আর ম শেষের ম হচ্ছে মতামতের হেতু। তাহলে 48, 49, 50, 51 অপ আম। অধিকার বা প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত বা মতামত যখন প্রাসঙ্গিক। 48 ধারা মনে করেন কোনো একটা গ্রামের অধিবাসীরা একটা নির্দিষ্ট একটা জলাশয় আছে, সেইটার পানি ব্যবহার করে। ভারতের তামিলনাড়ু এলাকায় দেখবেন বিশাল কুয়া থাকে, এর ভিতর বালতি দিয়ে একটু একটু পানি উঠায়। তাহলে কোনো একটা অধিবাসীরা, গ্রামের অধিবাসীরা একটা নির্দিষ্ট কূপের পানি ব্যবহার করে, এইটা তাদের দীর্ঘদিন ধরে চলে আসতেছে, অধিকার। এখন আদালতে এই বিষয়ে প্রশ্ন উত্থাপিত হইল, অথবা কেউ এসে মামলা করলো যে এই কুয়ার মালিক আমি, এরা অবৈধভাবে জল নিচ্ছে, এটা আর নিতে দেওয়া যাবে না। তখন আদালত কি করবে? ওই গ্রামের বর্ষিয়ান বা মুরব্বী, একজন সবচেয়ে শিক্ষিত মুরব্বীর কাছ থেকে মতামত নেবে। আচ্ছা সত্যি করে বলেন তো এই কুয়াটা এরা ব্যবহার করে কিনা? তখন মুরব্বী বলবে হ্যাঁ স্যার, দীর্ঘদিন ধরে আমার পূর্বে আমার বাপদাদারাও দেখে আসছে এইরকম, এই কুয়াটা থেকে পানি নিচ্ছে, এই গ্রামের সবাই এই কুয়াটা থেকে পানি ব্যবহার করছে, এটা তাদের অধিকার। তাহলে এই অধিকার বা প্রথা নিয়ে যদি প্রশ্ন ওঠে, তখন ওই এলাকার বা ওই অধিবাসীদের সবচেয়ে একজন শিক্ষিত, একজন বর্ষিয়ান মুরব্বীর কাছ থেকে আদালত মতামত নিতে পারবে, এবং এই মুরব্বী যে মতামতটা দিবে সেটা আদালতে গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এই কুয়াটার জল ব্যবহার সম্পর্কে দীর্ঘদিন ধরে যে জানে, দীর্ঘদিন ধরে জানে বা দেখে আসছে, এরকম একটা লোকের কাছ থেকে মতামত নেবে। আপনার একটা মোটরসাইকেল আছে,
এই মোটরসাইকেলটা আপনি 2 বছর ধরে চালান, বোঝার চেষ্টা করেন। 48 দ্বারা আজকে আমরা খেয়ে ফেলবো। মোটরসাইকেলটা 2 বছর ধরে চালান। এখন এই মোটরসাইকেলটা আপনি যে ভাড়া বাসায় থাকেন ওইটার নিচের গ্যারেজে প্রতিদিন রাখেন, এবং আপনি যখন অফিসে যান ওখান থেকে বের করে নিয়ে যান, আবার এনে রাখেন, অফিসে গেলে বের করে নিয়ে যান। বাসার মালিক এটা দীর্ঘদিন ধরে দেখছে, জানে। হঠাৎ একটা লোক এসে আপনার বিরুদ্ধে মামলা করলো যে স্যার এই মোটরসাইকেলটা, উনি যে মোটরসাইকেলটা ব্যবহার করে ওইটা আমার গত 1 মাস আগে চুরি হয়েছে, 1 মাস ধরে আমি পাচ্ছি না, আজকেই পাইলাম ওনার কাছে। আপনি তো অবাক। আরে আমি, আমার গাড়ির বয়স 2 বছর, তোর 1 মাস আগে চুরি হয়েছে, এটা কি, এটা কিছু হইল? তখন ওই যে আপনার বাড়িওয়ালা দীর্ঘদিন ধরে জানে বা দেখে আসছে যে এই মোটরসাইকেলটা আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছেন, তখন বাড়িওয়ালার কাছ থেকে আদালত একটা মতামত নিবে যে এই মোটরসাইকেলটার অধিকার আপনার আছে কিনা। তখন বাড়িওয়ালা যে মতামতটা দিবে সেইটা আদালতে গ্রহণযোগ্য হবে। 48 দ্বারা যদি কেউ বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করেন। এইটা হচ্ছে সরেয়, অধিকারের সরেয়। এরপর আছে পথে হচ্ছে প্রচলিত রীতিনীতি। প্রচলিত রীতিনীতি, প্রচলিত রীতি মতবাদ সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। মনে করেন একটা এলাকায় একটা সমাজ নিয়ে আমরা থাকি, এক একটা এলাকায় এক একটা গ্রামে একটা সমাজ গঠিত হয় যে আমরা এই সমাজে, আমরা এই সমাজে। তাহলে ওদের নির্দিষ্ট একটা রিচুয়াল থাকে, রীতি থাকে, মতবাদ থাকে, একটা ধর্মীয় নিয়ম কানুন থাকে। তাহলে যখন কোনো প্রশ্ন উঠবে এই ধর্মীয় নিয়ম সম্পর্কে, তখন ওই এলাকার এই বিষয়গুলো সম্পর্কে যিনি জানে বা বিশেষ জ্ঞান আছে, আদালত তার অভিমত বা মতামত গ্রহণ করবে, এবং তিনি যে মতামত দিবেন সেটা আদালত গ্রহণ করবে, সেটা আদালতে গ্রহণযোগ্য হবে। মনে করেন কোনো এলাকায় একটা বিবাহের নিয়ম প্রচলিত আছে যে যেদিন বিবাহ হবে সেই দিন কোনো খাবার দাবার দেওয়া হবে না। তাহলে আপনার এলাকায় যেদিন বিবাহ হয় সেদিন খাবার দাবার দেওয়া হয়, আপনি এইভাবে অভ্যস্ত। নতুন একটা এলাকায় গেছেন, সেখানে বিবাহ হওয়ার 1 সপ্তাহ পরে খাবার দেওয়া হয়। আপনি সেটা রাগ হয়ে আদালতের কাছে গেলেন যে ইওর অনার, আমাদের এলাকায় এরকম নিয়ম, কিন্তু এখানে আমাদেরকে না খাওয়াই রাখছে, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। তখন আদালত ওই এলাকার এই রিচুয়াল সম্পর্কে যিনি জানেন বা জ্ঞান আছে তাকে জিজ্ঞেস করবে যে আপনার এলাকায় কিরকম, এইটা কি চলতেছে। তখন সে মতামত দিবে যে ইওর অনার, দীর্ঘ আমাদের বাপদাদা থেকে আমরা দেখে আসছি এই আমাদের এলাকার বিয়ের নিয়মটা এই রকম। তখন আদালত এই লোকের কথা আদালতে গ্রহণযোগ্য হবে। 50 হচ্ছে আত্মীয়তা সম্পর্কে মতামত গ্রহণযোগ্য হবে। 51 হচ্ছে মতামতের হেতু গ্রহণযোগ্য হবে। এ হচ্ছে আমাদের 45 থেকে 51। তো মোস্ট ইম্পর্টেন্ট 3টা ধারা আপনার 45 ধারা, 46, 47, 47 ক, এই 4টা ধারা আপনার মুখস্থ রাখতে হবে। এক্সপার্ট অপিনিয়ন বা বিশেষজ্ঞের মতামত কি? তাহলে বিশেষজ্ঞ কারা? কোনো একটা বিষয়ে যিনি দক্ষ,
আইনের বিষয়ে যিনি দক্ষ তাকে বলে আইন বিশেষজ্ঞ। ফরেনসিক বিষয়ে যিনি দক্ষ তাকে বলে ফরেনসিক বিশেষজ্ঞ। আগ্নেয়াস্ত্র বিষয়ে যিনি দক্ষ তাকে আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞ। এরকম কেউ হস্তলিপি বা হস্তাক্ষর সম্পর্কে যিনি দক্ষ তিনি হচ্ছে হস্তাক্ষর বিশেষজ্ঞ। তাহলে কোনো একটা বিষয়ে যিনি দক্ষ, বিশেষভাবে দক্ষ, তাকে ওই বিষয়ের বিশেষজ্ঞ বলা হবে এবং তিনি ওই বিষয়ে যে মতামতটা প্রদান করবেন সেটাকে বলা হবে বিশেষজ্ঞের মতামত। এই বিশেষজ্ঞের যে মতামতটা দিবে সেটা আদালত গ্রহণ করবে, সেটা আদালতে গ্রহণযোগ্য হবে, সেটা আদালতে প্রাসঙ্গিক হবে। এখন আপনি পুলিশ লাইনের এমআইয়ের কাছ থেকে একটা রিপোর্ট লেখাই আনলেন, সেটা কিন্তু আদালতে গ্রহণযোগ্য হবে না। আপনি সদর হাসপাতালের যে কোনো একজন মেডিকেল অফিসারের কাছ থেকে রিপোর্ট লেখাই আনলেন, সেটা কিন্তু আদালতে গ্রহণযোগ্য হবে না। যে বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে ওই বিষয়ে ওই ডাক্তারকে দক্ষ হতে হবে, এক্সপার্ট হতে হবে, তাহলে তার সেই রিপোর্ট বা মতামত আদালতে গ্রহণযোগ্য হবে। 46 ধারা হচ্ছে এই মতামতটা যখন দেবে কোনো বিষয়ে, তখন সেই বিষয়টার যে বিস্তারিত তথ্য যখন উল্লেখ করে দেওয়া হবে, সেই তথ্যগুলোও, সেই বিষয়ে মতামতগুলোও আদালতে গ্রহণযোগ্য হবে। 47 হস্তাক্ষর বিষয়ে, অর্থাৎ হাতের লেখাটা কার অথবা এই স্বাক্ষরটা কার। আপনার টিএ বিল আর একজনের স্বাক্ষর করে উঠিয়ে নিয়ে সেটা আত্মসাৎ করলো। অনেক সময় আমরা পক্ষে সই করে টাকা আনি, এটা কিন্তু অনুমোদন করে, কিন্তু এই টাকা আনার পরে আপনাকে দেওয়া হলো না, আপনি অভিযোগ দিলেন, অথবা আপনার যে স্বাক্ষরের ঘরে আপনার নাম লিখে একজনের টাকা, মনে অ্যাকাউন্টস অফিসের তারাই আপনার স্বাক্ষরের ঘরে স্বাক্ষর দিয়ে তারা টাকা আত্মসাৎ করলো, তাহলে এটা 420 420 ধারায় মামলা হবে প্রতারণার। কিন্তু আপনি যখন আদালতে অভিযোগ করবেন তখন অ্যাকাউন্টসের লোকেরা বলবে, স্যার এই দেখেন উনি নিজে স্বাক্ষর দিয়ে নিয়ে গেছে, উনি নিজের নাম লেখা। তখন আদালত এটা এই হস্তাক্ষর যিনি বোঝে বা বিশেষজ্ঞ তার কাছে এইটা পাঠাবে, সেই হস্তাক্ষর বিশেষজ্ঞ নির্ণয় করবেন এটা আসলে কার স্বাক্ষর, আপনি নিজে দিয়েছেন নাকি ওরা দিয়েছে। তাহলে এইভাবে হস্তাক্ষর বিশেষজ্ঞ যখন এইটা পরিমাপ করে এবং যাচাই বাছাই করে যে একটা রিপোর্ট লিখবে যেটা অমুকের হাতের লেখা, সেই রিপোর্টটা আদালত গ্রহণ করবে 47 ধারায়। আর 47-এর ক, ডিজিটাল মাধ্যমে যদি কোনো স্বাক্ষর নিয়ে বিতর্ক ওঠে তখন সেই স্বাক্ষর সম্পর্কে প্রত্যয়নকারী কর্তৃপক্ষ যে মতামতটা দেবে সেটা আদালতে গ্রহণযোগ্য হবে। 48, 49, 50, 51 অপ আম, অতে অধিকার প্রথার বিষয়ে থার্ড প্রার্থী, অর্থাৎ যিনি জানেন তার মতামত গ্রহণযোগ্য হবে। পথে প্রচলিত রীতিনীতি বা ধর্মীয় মতবাদ সম্পর্কে যিনি জানেন তার কাছ থেকে আদালত মতামত গ্রহণ করবে এবং ওই মতামত গ্রহণযোগ্য হবে। আতে আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে মতামত নিলে সেটা গ্রহণযোগ্য হবে। আর 51-তে হচ্ছে মতামতের হেতু সম্পর্কে যখন মতামত গ্রহণ করবে সেটাও গ্রহণযোগ্য হবে।
তাহলে মৃত্যুকালীন জবানবন্দি ৩৫ ধারায় সরকারি কর্তব্য সম্পাদনকালে আপনি যা যা কিছু লিখে রাখবেন সেটা গ্রহণযোগ্য। ৪৫ ধারায় বিশেষজ্ঞের মতামত, ৪৭ ধারায় হস্তাক্ষরের বিষয়ে বিশেষজ্ঞের মতামত। এই বিষয়গুলো পরীক্ষায়, লিখিত পরীক্ষায় প্রশ্ন আসার মতো। এটা সবাই একদম কয়েকবার দেখবেন, পড়বেন, যাচাই বাছাই করবেন। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সাক্ষ্য আইনের ২৪ থেকে ৩০ ধারা। আমি কিন্তু ২ দিন আলোচনা করছি, আপনাদেরকে বারবার বলতেছি এই ২৪ থেকে ৩০ এই ৭টা ধারা আপনি যে কোনোভাবে হোক বুঝে বুঝে মুখস্থ করে রাখবেন। একটা প্রশ্ন হইল, পুলিশ অফিসারের নিকট প্রদত্ত আসামির স্বীকারোক্তির প্রাসঙ্গিকতা আলোচনা করুন। পুলিশ অফিসারের নিকট যদি আসামির স্বীকারোক্তি দেয়, সেটা কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে এবং কোন কোন ধারায় প্রাসঙ্গিক হবে না। প্রিন্স হৃদয়, তুমি লেখো তো। শম্ভু বিশ্বাস, মৃদুল বিশ্বাস, শম্ভু দাদা বলেন তো, পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তির প্রাসঙ্গিকতা, এই প্রশ্ন হইলে আপনি কোন কোন ধারা দিবেন? শুধুমাত্র ধারা কয়টা লেখেন তো। আচ্ছা, সবাই লিখতে থাকেন। তাহলে আমরা জানি পুলিশের নিকট স্বীকারোক্তির ক্ষেত্রে 3টা ধারা, 25, 26, 27। 25-এ হচ্ছে পুলিশের নিকট স্বীকারোক্তি দিলে কোনোভাবেই সেটা আদালতে গ্রহণযোগ্য হবে না, কারণ আদালত জানে যে পুলিশ হয়তো টর্চার করে, মারধর করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করতে পারে। সেজন্য পুলিশের নিকট কোনো আসামি যদি বলে যে স্যার আমি খুন করছি, আমি খুনি, এইটা আদালতে গ্রহণযোগ্য হবে না। 10 মিনিট শেষ। এটা হচ্ছে 25। 26-এ বলছে পুলিশের নিকট স্বীকারোক্তি দিলে গ্রহণযোগ্য হবে যদি সেখানে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে। ম্যাজিস্ট্রেট যদি উপস্থিত থাকে তাহলে পুলিশের নিকট স্বীকারোক্তি গ্রহণযোগ্য হবে, আর যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকে তাহলে গ্রহণযোগ্য হবে না। 27 ধারায় বলছে পুলিশের নিকট কোনো আসামি বা অভিযুক্ত যদি কিছু বলে, তার ফলে যদি কোনো আলামত উদ্ধার হয় তাহলে সেইটুকু প্রাসঙ্গিক হবে, আর যদি কোনো আলামত উদ্ধার না হয় তাহলে সেটা প্রাসঙ্গিক হবে না। আমি 4 দিন ধরে এই প্রশ্নটা বলতেছি, 25, 26, 27 এটা মুখস্থ রাখবেন। এমনও হতে পারে এই সেম প্রশ্ন আপনি এইবার লিখিত পরীক্ষায় পাবেন। স্বীকারোক্তির এই চ্যাপ্টার আপনারা পড়বেন ভালো করে। তাহলে 45 থেকে 51 দেখবেন। এই যে শম্ভু দাদা আপনি ভুল করছেন, 25 আর 27 না, 25, 26 ধারাও আসবে। যাদেরকে দণ্ডবিধি ক্লাসের রেকর্ড, অডিও রেকর্ড বানাই দেওয়া হয়েছে, আপনারা অন্তত প্রতি 4-5 দিনের মাথায় এই দণ্ডবিধির রেকর্ড শুনবেন, তাহলে আপনারা আর আইনটা ভুলে যাবেন না। কার্যবিধি শুনবেন, দণ্ডবিধি শুনবেন, এবং প্রত্যেকে অবশ্যই কার্যবিধি এবং দণ্ডবিধি সংক্রান্ত যত প্রশ্ন আছে গাইডে, সব প্রশ্ন সিরিয়ালি একদম আপনারা চর্চা করুন বুঝে বুঝে। এরপরে সাক্ষ্য আইন শেষ করলে সাক্ষ্য আইনের প্রশ্ন পড়বেন। তো সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমন্ত্রণ রইল।